আমরা কি করছি? আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈজ্ঞানিক ধারণা বোঝার চেষ্টা করব। আচ্ছা, সেটা কি? এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। আমরা আজকে একটা সলিউশনকে কিভাবে ডাইলিউট করতে হয় বা পাতলা করতে হয় কিংবা ঘনমাত্রা কমাতে হয় সেই জিনিসটা দেখব এবং সেটা আসলেই কাজ করে কিনা সেটা আবার পরীক্ষা করে দেখব। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমার সামনে যে গ্লাসটা রাখা আছে তোমার কাছে দেখে মনে হবে একদম কালো পানি এর মধ্যে, তাই না? আসলে এর মধ্যে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। আমরা তো এর আগেও পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ইউজ করেছি। এর বিশেষত্ব হচ্ছে এইটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। বন্ধুরা, তোমরা যারা সম্পৃক্ত দ্রবণ কথাটা কোথাও পড়েছো বা বইয়ে দেখেছো তারা জানো এর মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলানো সম্ভব আমরা গুলিয়েছি, যখন আর সম্ভব না তখন হচ্ছে এই দ্রবণটা বা এই সলিউশনটা স্যাচুরেটেড হয়ে যায়। কতটুকু কনসেন্ট্রেটেড তুমি? হ্যাঁ, অনেক বেশি কনসেন্ট্রেটেড, অনেক বেশি। তো তুমি চাইলে লবণ বা চিনি দিয়েও কিন্তু স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারো। কিভাবে বুঝবে যে দ্রবণটা সম্পৃক্ত হয়েছে? টেস্ট। হ্যাঁ, তুমি যেটা করতে পারো, তুমি এর মধ্যে প্রথমে 1 চামচ লবণ দিলে গুলে ফেলো, গলে যাবে। আরেক চামচ দাও, ঘুটাতে থাকো, গলে যাবে। দিতে দিতে যখন দেখবে না আর লবণ গুলছে না, কিছু কিছু কণা দেখতে পারবো আমরা, নিচে লবণের দানা দেখা যাচ্ছে, তার মানে সলিউশনটা স্যাচুরেটেড। আচ্ছা, এই কাজটাই আমরা এই গ্লাসে করেছি। কার জন্য? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য। তার মানে এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের খুবই খুবই কনসেন্ট্রেটেড সলিউশন এবং আমরা এখন যে তাপমাত্রায় আছি এই তাপমাত্রায় এর চেয়ে বেশি ঘন দ্রবণ আর তৈরি করা সম্ভব না। কিন্তু এখানে পানি কতটুকু দিয়েছি? এখানে আমি একদম মেপে মেপে হাফ গ্লাস 100 মিলিলিটার পানি দিয়েছি। আচ্ছা, এই পার্টিকুলার অ্যামাউন্টটা কেন? কারণ আমরা এখন যখন ডাইলিউট করব এই পরিমাণটা খুব কাজে লাগবে। কিভাবে দেখো, এই যে বাকি তুমি গ্লাসগুলো দেখতে পাচ্ছ, এই বাকি গ্লাসগুলোতে কিন্তু 100 মিলিলিটার করে পানি নেই, এখানে আছে 90 মিলিলিটার করে পানি। আচ্ছা, তাহলে এটাতে 100, এগুলোতে 90। আমি একটা সিরিঞ্জ দিয়ে 10 মিলিলিটার পানি এখান থেকে তুলে নিব। এই যে দেখো, সিরিঞ্জের এই দাগটা হচ্ছে 10 মিলিলিটার। তাহলে সিরিঞ্জটা আমি খালি করলাম, খালি করে এটাতে ডুবিয়ে এখান থেকে একদম 10 এ গিয়ে মেপে মেপে 10 মিলিলিটার পানি আমি এর মধ্যে ভরে নিলাম। তাহলে এর মধ্যে খুবই কনসেন্ট্রেটেড 10 মিলিলিটার সলিউশন আছে। এই 10 মিলিলিটার যখন আমি এই 90 মিলিলিটারে ছেড়ে দিব তখন 90 আর 10 মিলে কত হয়ে যাবে? 100, তাই না? তাহলে এখানেও 100 মিলিলিটার আছে। এই সিরিঞ্জটা আমি সরিয়ে রাখি। এখন তুমি আমাকে বলো এই দ্রবণের তুলনায় এই দ্রবণ কত গুণ পাতলা? কনসেন্ট্রেশন কতটুকু হবে? 10 ভাগের 1 ভাগ হবে। কেন বলো তো? কারণ এখানে 100 মিলিলিটার পানি ছিল, 100 মিলিলিটার ছিল, তারপরে আমরা 10 মিলিমিটার নিয়েছি। 10 মিলিমিটার নেওয়া মানে হচ্ছে ওর 10 ভাগের 1 ভাগ নেওয়া। সেই 10 ভাগের 1 ভাগ যখন আমরা 10 ভাগের 9 ভাগে মিশাই তাহলে এর মধ্যে পানি আছে 9 ভাগ আর এই আগের গ্লাসের সলিউশন আছে 1 ভাগ। তাহলে হচ্ছে 9 ভাগ আর 1 ভাগ মিলে 10 ভাগ। তাহলে এইটা আগের তুলনায় 10 গুণ কম ঘন। কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে? মোটেই না, দুইটাই মনে হচ্ছে যে হ্যাঁ প্রায় কাছাকাছি। বাট তুমি তো জানো যে এর তুলনায় 10 গুণ কম ঘন এটা। এবার এই কাজটাই আমরা হচ্ছে আরেকটা সিরিঞ্জের সাহায্যে দ্বিতীয় পাত্রের জন্য করব। কেন আমি আগের সিরিঞ্জ ইউজ করব না? কারণ এতে কিছু লেগে আছে, তাই ঘনমাত্রাটা ঠিকঠাক মতো কাজ করবে না, নষ্ট হয়ে যাবে। তাই আমি একদম ফ্রেশ নতুন একটা সিরিঞ্জ নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা থেকে বাতাস বের করে আমি দ্বিতীয়টা থেকে আবার 10 মিলিলিটার নিয়ে নিব। আমি একটু চেক করে নিলাম যে আসলেই 10 মিলিলিটার আছে কিনা। এখানে একটা এয়ার বাবল ছিল, আমি আস্তে করে এয়ার বাবলটা বের করে ফেললাম যাতে এখানে এক্স্যাক্টলি 10 মিলিলিটার থাকে। তাহলে এই এয়ার বাবলটা বের করে আমি ঠিক 10 মিলিলিটার এখানে মেপে নিয়েছি। এখন 10 মিলিলিটার আছে। এইটা আমি দিব কোথায়? এই বাকি 90 মিলিলিটার পানির মধ্যে। এই দেখো, তাহলে এখন তুমি যেহেতু হিসাবটা বুঝে গিয়েছো, এর তুলনায় এটা 10 গুণ হালকা, এর তুলনায় এটা 10 গুণ হালকা, তাহলে এর তুলনায় 100 গুণ হালকা এটা। এখন কিন্তু কালারটা আলাদা বোঝা যাচ্ছে, একদম আলাদা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমার এই হাতের তুলনায় এটা 100 গুণ হালকা একটা সলিউশন। তাহলে এইবার তুমি বলো তো এখান থেকে কি করব? আবার 10 মিলিলিটার টেনে নিব। তাহলে আমি এখানে বাতাস বের করে এখান থেকে প্রথমে একটু বেশি করে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাতাসটা বের করে দিচ্ছি টোকা দিয়ে। এই যে টোকা দিয়ে বাতাস বের করে দিলাম। এখন এখানে 10 মিলিলিটার আছে। এই 10 মিলিলিটার
পরের আমি 90 মিলিলিটারে দিচ্ছি। আবার নিয়ে ফেলছি। হ্যাঁ, তাহলে প্রথম দ্রবণের তুলনায় এটা আসলে কত গুণ হালকা জানো? 1000 গুণ হালকা। এইবার যদি আমি আরেকটা সিরিঞ্জ নেই এবং সেখানে হচ্ছে আমি একই কাজটা করার চেষ্টা করি। এই যে আমি প্রথমে একটু বেশি করে নিলাম, তারপরে এয়ার বাবল বের করে ফেলবো। তারপর হচ্ছে হ্যাঁ আমি এয়ার বাবলটা বের করে ফেলবো টোকা দিয়ে। এই যে বাবল বের হয়ে গেল। এখন আমি হচ্ছে বাকিটুকু ফেলে দিয়ে 10 মিলিলিটার নিব। এই যে এখানে 10 মিলিলিটার আছে। এইটা যদি আমি এইখানে দেই তাহলে দেখো কালারটা আরো হালকা দেখা যাচ্ছে, প্রায় এখন নেই বললেই চলে। 10,000। হ্যাঁ, তাহলে এইটা প্রথম দ্রবণের তুলনায় 10,000 গুণ বেশি হালকা। আনবিলিভেবল। ফাইনালি আমি আরেকটা সিরিঞ্জ নিচ্ছি এবং এই সিরিঞ্জে আমি আবারও বেশি করে নিয়ে নিচ্ছি। নিয়ে আমার এয়ার বাবল যেটা ছিল সেটা আমি টোকা দিয়ে বের করে দিচ্ছি, দিয়ে বাকি পানিটুকু ফেলে 10 মিলিলিটার নিচ্ছি। এটা এখন আমি এইখানে দিচ্ছি। তাহলে তুমি কি বলতে পারবে যে এখন কোনো কালার দেখা যাচ্ছে কিনা? প্রায় দেখা যাচ্ছেই না। তাহলে আমাদের এই প্রথম সলিউশনের তুলনায় এই সলিউশনটা আনবিলিভেবলি 1,00,000 গুণ হালকা। তাহলে আসলেই ব্যাপারটা এরকম কিনা এটা চেক করারও কিন্তু উপায় আছে। কিভাবে? এটার তুলনায় এটা 10 গুণ বেশি ঘন, তার তুলনায় এটা 10 গুণ, তার তুলনায় এটা 10 গুণ ঘন, 10 গুণ ঘন, 10 গুণ ঘন। তাহলে আমরা কাজ করি, এটাতে তো কালার প্রায় দেখা যাচ্ছেই না, তাই না? আমরা এটাতে তো কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুবই হালকা বাট কালার দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে ভিনেগার নিব। আচ্ছা, এই ভিনেগারটা হচ্ছে এক ধরনের অ্যাসিড, কাজেই এটা যাতে কখনোই চোখে চলে না যায় এটা আমরা খেয়াল রাখতে হবে। আমি একটা ড্রপারের মধ্যে একটু ভিনেগার নিয়ে নিচ্ছি। আমি এই ড্রপার দিয়ে ভিনেগার এখানে ঢালবো আর গুনতে থাকবো কয় ফোঁটা দিলে এই পানিটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ভিনেগার দিলে পরিষ্কার হয়ে যায় বিক্রিয়া করে। 1 ফোঁটা, 2 ফোঁটা, দেখো তো পরিষ্কার হয়েছে কিনা। এখনো কালার দেখা যাচ্ছে, তাই না? যতক্ষণ পর্যন্ত কালার দেখা যাবে আমরা দিতে থাকবো। 3, 4, 5, 6 ফোঁটা। 6 ফোঁটা দিলাম। এখন দেখো তো কালার পরিষ্কার হয়েছে কিনা। এখনো হয়নি। তাহলে আমরা এখানে মিলিলিটারেও মাপতে পারি, কিন্তু আমি এখানে 1, 2, 3, 4, 5, 6 আরো 6 ফোঁটা দিলাম। টোটাল 12 ফোঁটা এখানে আছে। এখন কি কালারটা চলে গিয়েছে? আগের চেয়ে হালকা হয়েছে, কিন্তু এখনো কালারটা এখনো দেখা যাচ্ছে। 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই যে 20 ফোঁটা আমি এখানে দিলাম। তাহলে দেখা যাচ্ছে আগের চেয়ে আরো হালকা হয়ে গিয়েছে। তবে তাও কালারটা আছে। আমরা 20 ফোঁটা বলতে বলতে আসলে প্রায় 2 মিলিলিটার দিয়ে দিয়েছি এখানে। তা আমরা আরো 1 মিলিলিটার দিয়ে দেই। এখন আর গুনতে হবে না, কারণ মিলিলিটার বুঝে গিয়েছি আমি। তাহলে এখানে আরো প্রায় 1 মিলিলিটার আমি দিয়ে দিয়েছি। তাহলে এখানে 3 মিলিলিটার আরো একটু দেই, 4। এখন দেখো কালারটা অলমোস্ট নেই বললেই চলে। আগে একটা লাইলাক একটা কালার ছিল, 4.5 দিয়েছি আমি। মোটামুটি 4.5 মিলিলিটার দেওয়ার পর কালারটা প্রায় হালকা হয়ে এসেছে। আরেকটু আমরা দিয়েই দেখি না কি হয়। আরো 2 মিলিলিটার আমি দিয়ে দিলাম। আমি এখানে এই দাগ দেখে মেপে দিয়েছি। এখন অলমোস্ট দেখো কালারটা নেই, একদম গন। হ্যাঁ, সো খুব কাছাকাছি, তবু কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। এবার এখানে আমি লাস্ট আরেক মিলিলিটার দিয়ে দিলাম। তাহলে এই পানিটার তুলনায় এটা আরো 10 গুণ বেশি ঘন। তাহলে এইটাকে একই পরিমাণ হালকা করতে আমার কি এতটুকু ভিনেগার দিলে হবে না, নাকি 10 গুণ দিতে হবে? 10 গুণ দিতে হবে। তো আমার এখানে 10 গুণ নেই, তবে যতটুকু আছে আমি দিয়ে দেখাই তোমাকে কতটুকু হালকা হয়। তো প্রথমে আমি দিলাম হচ্ছে আমরা এখানে কত মিলিলিটার ভিনেগার ব্যবহার? এখানে আমরা প্রায় 5.5 মিলিলিটার মতো ব্যবহার করেছিলাম। এখানে আমি 3 মিলিলিটার দিলাম। আরো 1, 2, 3, 3.5, তাহলে 6.5 দিয়ে দিলাম, 4.5, তাহলে 11 মিলিলিটার হয়ে গেল। আরো 4, 15-এর উপরে চলে গেল, প্রায় 20-এর কাছাকাছি চলে গেল। এখন প্রায় 25-এর উপরে চলে গেল। আমাদের এখানে 30-এর মতো ছিল। এই দেখো 30 দিয়েও আমি এটাকে হালকা করতে পারিনি, কিন্তু অনেকটাই হালকা হয়ে এসেছে। তার মানে হচ্ছে আরো কিছু দিলে, প্রায় 40-45-এর মতো দিলে এটার মতো হালকা হয়ে যাবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলেই কাছাকাছি কালার মনে হলো, এর তুলনায় যেটা 10 গুণ বেশি ঘন, কারণ এর চেয়ে অনেক বেশি ভিনেগার দিয়েও আমি এটাকে হালকা করতে পারি এবং একই মাত্রায় জিনিসটা কাজ করছে। একই মাত্রায় জিনিসটা কাজ করছে। তাহলে এটা তো আমার এই গ্লাসের তুলনায় 1,00,000 গুণ ঘন ছিল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটাকে কালারলেস করার জন্য কি পরিমাণ ভিনেগার আমাকে দিতে হবে। গ্যালন গ্যালন ভিনেগার এর মধ্যে দিলেও হয়তো এই কালারটা
চলে যাবে না। তো এইটা আমরা একটা পরীক্ষা করলাম ঘনমাত্রা বিষয়ে বা কনসেন্ট্রেশনের বিষয়ে। আর তুমি দেখলে যে কিভাবে এক গ্লাস থেকে আরেক গ্লাসে এই পরিমাণ ঢেলে ঢেলে আমরা ঘনমাত্রা 10 গুণ করে কমিয়ে ফেলতে পারি। আমাদের বন্ধুদের পাঠ্য বইতে তো এরকম কনসেন্ট্রেশন মাপার কিছু ম্যাথও আছে, তো এটা প্র্যাকটিক্যালি কিন্তু আজকে এটা দেখে ফেললে